হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাইজ স্টাডি। আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওর পার্ট 2020 সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আপকামিং এক্সামের জন্য আমি শুরু করেছি এবং আমি গতকাল ফার্স্ট ভিডিও আপলোড করেছি। আজকে আমার সেকেন্ড ভিডিও। আশা করি তোমরা ভিডিওগুলো পুরোটা দেখবে, স্কিপ না করে। সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি এতে কভার করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও, কেননা তোমাদের ভালো কমেন্টই আমাদের নতুন নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন দেয়। তো সার্চ সার্ভেকশন রিপোর্ট 2020 অনুযায়ী ইন্দোর, মধ্যপ্রদেশের ইন্দোর হচ্ছে বেস্ট বা ক্লিনেস্ট সিটি ইন দ্য নেশন। তো সব থেকে পরিষ্কার সিটি হচ্ছে ইন্দোর অ্যাজ পার সার্চ সার্ভেকশন রিপোর্ট 2020। তো ইন্দোর হচ্ছে এটা 4th টাইম কন্টিনিউয়াসলি এই পজিশনে রয়েছে, মানে ফার্স্ট ক্লিনেস্ট সিটি হিসেবে ইন্দোর পরপর 4বার ফার্স্ট হয়েছে ইন্ডিয়াতে। এবং সেকেন্ড হচ্ছে গুজরাটের সুরাত। নেক্সট হচ্ছে 27% of the students do not have access to smartphones and laptop for attending the online classes. তো রিসেন্ট কোভিড-19 লকডাউনের জন্য যে অনলাইন ক্লাসেস হচ্ছে তা এনসিআরটি আমাদের ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সার্ভে করেছে এবং সেই সার্ভে অনুযায়ী ইন্ডিয়ার 27% স্টুডেন্টসের কিন্তু এখনো স্মার্টফোন বা ল্যাপটপের অ্যাক্সেস নেই অনলাইন ক্লাস করার জন্য। পিএমএসভিএ নিধি স্কিম, পিএমএসভিএ নিধি স্কিম স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর ভারত, এসবিএ বলতে হচ্ছে স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর ভারত স্কিম। এই স্কিম অনুযায়ী কি করা হচ্ছে, কোল্যাটারাল ফ্রি ওয়ার্কিং ক্যাপিটাল লোনস আপ টু 10,000। তো 10,000 টাকা পর্যন্ত কোল্যাটারাল ফ্রি, মানে হচ্ছে এর জন্য আলাদা কোনো সিকিউরিটি হিসেবে কোনো কিছু জমা দিতে হবে না ব্যাংকে। ওয়ার্কিং ক্যাপিটাল লোন মানে হচ্ছে বিজনেসকে চালানোর জন্য, স্ট্রিট ভেন্ডারদের যে বিজনেস সেটা যেহেতু কোভিড-19 এফেক্টে রয়েছে, তো তাদের বিজনেস যাতে কন্টিনিউ থাকে সেজন্য ম্যাক্সিমাম 10,000 টাকার একটা লোন সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হচ্ছে স্ট্রিট ভেন্ডারদের। এবং মোটামুটি 50 লাখ স্ট্রিট ভেন্ডার এই হেল্পটা পাবে টু রিজিউম দের বিজনেস, তাদের বিজনেস আবার শুরু করার জন্য, যেহেতু কোভিড-19 জন্য তারা সব থেকে বেশি এফেক্টেড হয়েছিল। এবং এটা June 1, 2020 লঞ্চ করেছিল পিএম এসবি নিধি স্কিম। কোন মিনিস্ট্রি? মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এই পিএম এসবি নিধি স্কিমটা লঞ্চ করেছে। নেক্সট হচ্ছে অর্গানিক ফার্মিং। তো অর্গানিক ফার্মিংয়ে নাম্বার অফ ফার্মার্সের দিক থেকে ইন্ডিয়া হচ্ছে টপ করেছে। তো ইন্ডিয়া টপ ইন দ্য লিস্ট অফ দ্য নাম্বার অফ অর্গানিক ফার্মার্স। তো জৈব উপায়ে চাষের জন্য চাষির সংখ্যায় ইন্ডিয়া প্রথম হয়েছে এবং টোটাল এরিয়া অর্গানিক ফার্মিংয়ের দিক থেকে ইন্ডিয়া হচ্ছে 9 নম্বর র্যাঙ্ক পেয়েছে। তো নর্থ ইস্টার্ন স্টেট সিকিম হচ্ছে ফার্স্ট ফুললি অর্গানিক স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ডের মধ্যে সিকিম হচ্ছে ফার্স্ট স্টেট টু বিকাম ফুললি অর্গানিক স্টেট। নেক্সট হচ্ছে ই সঞ্জীবনী। তো ই সঞ্জীবনী স্কিমটা কি? এটা হচ্ছে একটা ডিজিটাল হেলথ সার্ভিস প্ল্যাটফর্ম বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো ডিজিটাল হেলথ সার্ভিস প্ল্যাটফর্ম, এখানে অলরেডি 2 লাখ টেলিকমিউনিকেশন হয়েছে এবং সেখানে তামিলনাড়ু ফার্স্ট হয়েছে। ঠিক আছে, তামিলনাড়ু ফার্স্ট, সব থেকে বেশি টেলিকমিউনিকেশন ই সঞ্জীবনীর আন্ডারে হয়েছে। তো ই সঞ্জীবনীর মাধ্যমে কি করা হচ্ছে, এটা হচ্ছে ডক্টর টু ডক্টর কনসালটেশন মোড রয়েছে একটা, আর একটা হচ্ছে পেশেন্টস টু ডক্টর কনসালটেশন মোড। তো এই কোভিড-19 জন্য যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং একটা বিশাল ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল এবং নর্মাল হেলথ সার্ভিসগুলো ঠিকঠাক দেওয়া যাচ্ছিল না, তার জন্য ই সঞ্জীবনী প্ল্যাটফর্ম শুরু করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং এর আন্ডারে পেশেন্টরা ডক্টরকে ভিডিও কনসালটেশনের মাধ্যমে তাদের সমস্যা বলতো এবং সেই হিসাবে ডক্টররা তাদের ওষুধ প্রেসক্রাইব করতো। তো পুরোপুরি একটা অনলাইন প্ল্যাটফর্ম ফর হেলথ সার্ভিস। ঠিক আছে, তো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তো ই সঞ্জীবনী ইজ এ ডিজিটাল মোড অফ কম্প্রিহেন্সিভ টেলিমেডিসিন সলিউশন। ঠিক আছে, ডিজিটাল টেলিমেডিসিন সলিউশন। এখানে সমস্ত ধরনের ক্লিনিক্যাল রিপোর্ট রয়েছে, ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট, মেডিকেল হিস্ট্রি, সমস্ত কিছু এই প্ল্যাটফর্মে স্টোর করা থাকতো বা আপলোড করা থাকতো। The platform provides store and forward mode of consultation as well as real-time consultation through audio-video conferencing. 5 Rafale fighter jets built by Dassault Aviation of France arrives at Ambala Airways. তো আমরা যে রাফেল ফাইটার কিনলাম, 36টা রাফেল, কত টাকায় কিনেছি? ও টাকায় গভর্নমেন্ট সাইন করেছিল ফ্রান্সের কাছ থেকে কেনার জন্য। এবং এই রাফেল জেটকে তৈরি করেছে ড্যাসল্ট এভিয়েশন কোম্পানি অফ ফ্রান্স। রাফেল জেটের স্পিড দেখো 1389 কিমি/আওয়ার এবং রেঞ্জ হচ্ছে 3700 কিলোমিটার। ম্যালওয়্যার অর র্যানসামওয়্যার অ্যাটাক। তো ম্যালওয়্যার এবং র্যানসামওয়্যার অ্যাটাক মানে হচ্ছে এই অ্যাটাকের ফলে, ম্যালওয়্যার বা র্যানসামওয়্যার অ্যাটাকের ফলে সিস্টেম অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপ আর কাজ করে না এবং যে এই অ্যাটাকটা করে, এই ল্যাপটপ বা কম্পিউটারটা হ্যাক করে থাকে, তারা একটা টাকা ডিমান্ড করে, সেই টাকা দিলে তবেই সেই কম্পিউটার বা ল্যাপটপের অ্যাক্সেস দিয়ে দেয়। তো এইভাবে ম্যালওয়্যার বা র্যানসামওয়্যার অ্যাটাকস হয়ে থাকে।
is a type of malware that prevents user from accessing their system or personal files and demands ransom payment in order to regain access. তো ঠিক আছে, নিজের কম্পিউটার বা ল্যাপটপেই তোমরা অ্যাক্সেস করতে পারবে না যদি তোমাদের র্যানসমওয়্যার বা ম্যালওয়্যার অ্যাটাক হয়ে থাকে তোমাদের সিস্টেমে। তো এই র্যানসমওয়্যার অ্যাটাক কিন্তু বেড়ে গেছে 98% ইন দ্য ইউএস ইন লাস্ট 3 months অ্যান্ড 40% ইন ইন্ডিয়া। এবং সবথেকে বেশি ওয়েস্ট এফেক্টেড কান্ট্রি হচ্ছে শ্রীলঙ্কা, রাশিয়া এবং টার্কি। এবং কোভিড-19 ইনফেকশনের ফলেই কিন্তু দেখা যাচ্ছে এই যে রাইজ হয়েছে ম্যালওয়্যার এবং র্যানসমওয়্যার অ্যাটাকটা অনেক বেশি বেড়ে গেছে এবং ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড স্পটে। ঠিক আছে, ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড স্পটে ইন সব ম্যালওয়্যার এবং র্যানসমওয়্যার অ্যাটাকস আফটার ইউএস। তো ইউএস হচ্ছে ফার্স্ট এফেক্টেড কান্ট্রি আর সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া। নেক্সট হচ্ছে আদানি টু অ্যাকুয়ার মুম্বাই এয়ারপোর্ট। তো মুম্বাই এয়ারপোর্টকে আদানি কোম্পানি, আদানি এন্টারপ্রাইজেস তার কন্ট্রোল নিয়ে নিচ্ছে, সেটা রিসেন্টলি আদানি এন্টারপ্রাইজ অ্যানাউন্স করেছে। কেননা তার মেজরিটি স্টেক এই কোম্পানি কিনে নিয়েছে ফ্রম জেভিকে এয়ারপোর্ট ডেভেলপার্স। তো যে কোনো কোম্পানি বা অর্গানাইজেশনের যখন 50%-এর বেশি শেয়ার কেউ কিনে নেয় তখন তার কন্ট্রোল তার কাছে চলে আসে। ঠিক একইভাবে আদানি এন্টারপ্রাইজ মুম্বাই এয়ারপোর্টের কন্ট্রোল কিন্তু নিয়ে নিচ্ছে। নেক্সট হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ টু বাই বিগ বাজার ইজ বিগ নিউজ। তো তোমরা নিশ্চয়ই বিগ বাজারের কম বেশি সবাই গেছো। তো এই যে বিগ বাজার, তো শুধু বিগ বাজার নয়, অ্যাকচুয়ালি বিগ বাজারের যে প্যারেন্ট কোম্পানি সেটা হচ্ছে ফিউচার রিটেল। তো সেই ফিউচার রিটেলের অনেক বেশি লোন হয়ে যাওয়ার জন্য সেই কোম্পানিটা বন্ধ হয়ে যাচ্ছিল এবং রিলায়েন্স কি করেছে 24,713 কোটি টাকার বিনিময়ে এই ফিউচার গ্রুপের যে পুরো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটাকে কিনে নিয়েছে। এবং ফিউচার গ্রুপের যে হেড রয়েছে কিশোর বিয়ানি, তো কিশোর বিয়ানির যে ঋণ সেটা সে এই টাকায় শোধ করে দিতে পারবে এবং কোম্পানিটা বন্ধ হতে হতে বেঁচে যাবে। কিন্তু তার কন্ট্রোল এখন চলে আসবে রিলায়েন্সের কাছে, কারণ তার অ্যাসেটগুলো হচ্ছে এখন রিলায়েন্সের হয়ে যাবে। এবং রিলায়েন্স হচ্ছে রিসেন্টলি 96তম র্যাঙ্কে চলে এসছে ইন ফরচুন লিস্ট অফ টপ 500 কোম্পানিজ। তো ফরচুন যে টপ 500 কোম্পানির র্যাঙ্ক বের করে সেই হিসাবে 96তম জায়গায় হচ্ছে রয়েছে আমাদের ইন্ডিয়ার রিলায়েন্স ইন্ডাস্ট্রি বাই ইন্ডিয়ান বিলিয়নার মুকেশ আম্বানি। এবং সে 10 নম্বর, তার র্যাঙ্কিংয়ে 10 নম্বর এগিয়ে এসছে এবং আগে 100-র বাইরে ছিল, 10 নম্বর এগিয়ে এসে সে এখন র্যাঙ্ক করে নিয়েছে 96, মানে 100-রও মধ্যে টপ 100 কোম্পানির মধ্যে এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রি রয়েছে। নেক্সট হচ্ছে দ্য কান্ট্রি অবজার্ভ দ্য হাইয়েস্ট রেনফল সিন্স 1976। তো 1976 সালের পরে ইন্ডিয়া সব থেকে বেশি বৃষ্টিপাতের রেকর্ড করেছে অ্যাকর্ডিং টু মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এবং 25% মোর দেন অ্যানুয়াল এভারেজ। বার্ষিক যে গড় রেইনফল হয় সেই গড়ের 25% বেশি বৃষ্টিপাত হয়েছে এবছর। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা রয়েছে বিভিন্ন বৃষ্টিপাত বা আবহাওয়া সংক্রান্ত ব্যাপারের রেকর্ড রাখে এবং ফরকাস্টিং করে, সেটা তৈরি হয়েছিল 1875 সালে এবং এর হেডকোয়ার্টার কিন্তু আছে দিল্লি। ঠিক আছে, আইএমডির হেডকোয়ার্টার, আইএমডি বলছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। তো ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে রয়েছে। এছাড়াও তার অন্যান্য যে রিজিওনাল অফিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে মুম্বাই, কলকাতা, নাগপুর এবং পুনে। মুম্বাই, কলকাতা, নাগপুর, পুনে এর রিজিওনাল অফিস রয়েছে। নেক্সট হচ্ছে পৌলমী ঘটক, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই মেয়ে, রিসেন্টলি রিটায়ার্ড করলো। তো ইনি কোন খেলার সাথে যুক্ত? তিনি টেবিল টেনিস খেলেছিলেন এবং বিভিন্ন পুরস্কার জিতেছিলেন। তো পৌলমী ঘটক রিসেন্টলি রিটায়ারমেন্ট নিলেন এবং তিনি হচ্ছে টেবিল টেনিস খেলার সাথে জড়িত। নেক্সট হচ্ছে businesses with an annual turnover of up to 40 lakh are exempted from GST বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস। তো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস আগে ছিল 20 লাখ টাকা পর্যন্ত যদি অ্যানুয়াল টার্নওভার হয় তো সেই কোম্পানিকে জিএসটি ফাইল করতে হবে না বা জিএসটি দিতে হবে না, কিন্তু এখন সেটা বাড়িয়ে 40 লাখ টাকা করা হয়েছে। মানে 40 লাখ টাকার নিচে যে কোম্পানির টার্নওভার থাকবে তাকে জিএসটি এক্সেম্পটেড, মানে তাকে জিএসটি দিতে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে নতুন নিয়ম করা হয়েছে। নেক্সট হচ্ছে নুয়াখাই জুহার। তো নুয়াখাই জুহারটা হচ্ছে একটা হারভেস্ট ফেস্টিভ্যাল। ঠিক আছে, হারভেস্ট ফেস্টিভ্যাল মানে ফসল ঘরের তোলার আগে যে ফেস্টিভ্যালগুলো হয় সেগুলোকে হারভেস্ট ফেস্টিভ্যাল বলা হয়। তো নুয়াখাই জুহার, নুয়া বলতে নুয়া কথার অর্থ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি উড়িষ্যায় এই উচ্চারণগুলো করা হয়। আমাদের বেঙ্গলের সাথে অনেকটা মিল আছে দেখবে। নুয়া মানে হচ্ছে নতুন, নিউ, এবং খাই মানে হচ্ছে ইট, খাওয়া। তো এই যে নুয়াখাই হারভেস্ট ফেস্টিভ্যালটা সেটা সেলিব্রেট করা হয় কোন কোন রাজ্যে? সেলিব্রেট করা হয় উড়িষ্যা এবং ছত্তিশগড়ে। কখন সেলিব্রেট করা হয়? টু ওয়েলকাম দ্য নিউ ক্রপস অফ দ্য সিজন। তো নতুন ফসল ঘরে তোলার আগে নুয়াখাই যে হারভেস্ট ফেস্টিভ্যাল সেটাকে সেলিব্রেট করা হয় উড়িষ্যা এবং ছত্তিশগড়ে।
তো পিপল ওয়েলকাম দ্য নিউ রাইস অফ দ্য সিজন বাই ওরশপিং ফুড গ্রেনস। তো এই ফুড গ্রেনসকে খাদ্য যখন ঘরে আসে বা ফুড যখন ঘরে আসে তো সেটাকে পুজো করে ঘরে ঢোকানো হয় এবং স্পেশাল স্পেশাল কিছু খাবার তৈরি করা হয় এই নুয়াখাই জোহার হারভেস্ট ফেস্টিভ্যালে। হারভেস্ট ফেস্টিভ্যালগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে, তো আমি খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একবার এখানে দিচ্ছি, তোমরা অবশ্যই 2-3 বার পড়ে নিও। যেমন ওয়েস্ট বেঙ্গলের যে হারভেস্ট ফেস্টিভ্যাল সেটা হচ্ছে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হারভেস্ট ফেস্টিভ্যাল। তারপর মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং বিহার, ঠিক আছে, এটা সব জায়গাতেই কিন্তু মকর সংক্রান্তি পালন করা হয়। তো মোটামুটি ইন্ডিয়ার মিডিল পার্টটা দেখো, মেন পার্টটা, মিডিল পার্টটা, ইন্ডিয়ার বেশিরভাগ অঞ্চলটা এবং মিডিল পার্টটা মকর সংক্রান্তি সেলিব্রেট করে অ্যাজ এ হারভেস্ট ফেস্টিভ্যাল। ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং বিহার। তো মোটামুটি ইন্ডিয়ার মেন মিডিল পার্টটা। এরপর আসছি তামিলনাড়ু, হচ্ছে পোঙ্গাল। তামিলনাড়ুর মধ্যে হচ্ছে হারভেস্ট ফেস্টিভ্যাল হিসেবে সেলিব্রেট করা হয় পোঙ্গাল। আসামে হচ্ছে ভোগালী বিহু। ভোগালী বিহু, বিহু কথাটা অবশ্যই আসামের সাথেই সবসময় থাকে। ভোগালী বিহু হচ্ছে আসাম। বৈশাখী ইন পাঞ্জাব, বৈশাখী ইন পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। পাঞ্জাব এবং হরিয়ানাতে হচ্ছে বৈশাখী। লোহড়ি হচ্ছে পাঞ্জাব, লোহড়ি পাঞ্জাব। বিষ্ণু ইন কেরালা এবং কান্নারকালি হচ্ছে কেরালা। বিষ্ণু এবং কান্নারকালি হচ্ছে কেরালা। আর ড্রি ফেস্টিভ্যাল হচ্ছে অরুণাচল প্রদেশ। ড্রিটা খুব ইম্পর্টেন্ট। এবং ড্রি ফেস্টিভ্যাল হচ্ছে অরুণাচলের হারভেস্ট ফেস্টিভ্যাল। নেক্সট হচ্ছে ক্যালিফোর্নিয়া ওয়াইল্ড ফায়ার্স। ক্যালিফোর্নিয়া ওয়াইল্ড ফায়ার্স কিছুদিন আগেই নিউজে ছিল। 771,000 একর্স অফ ল্যান্ড এবং 100টা বাড়ি পুড়ে গেছিল এই ক্যালিফোর্নিয়ার ওয়াইল্ড ফায়ারের জন্য, মানে ফরেস্ট ফায়ার বলতে পারো। তো ক্যালিফোর্নিয়া অ্যাকচুয়ালি প্রচুর ফরেস্ট রয়েছে, তো সেখানেই ওয়াইল্ড ফায়ারটা হয়েছিল এবং 100টা বাড়ি পুড়ে গেছিলো এবং অনেক জমি নষ্ট হয়ে গেছিলো, অনেক গাছ পুড়ে গেছিলো। ইকোলজিক্যালিও অনেক অনেক জীবজগৎ এফেক্টেড হয়েছিল এই ক্যালিফোর্নিয়ার ওয়াইল্ড ফায়ার্সের জন্য। তো 6টা সব থেকে বড় বড় লার্জেস্ট ওয়াইল্ড ফায়ার্স 1932 সালের পর থেকে ক্যালিফোর্নিয়ায় হয়ে গেছে এবং তার মধ্যে 5টা হচ্ছে 2020-তে, ঠিক আছে। যে 6টা বড় বড় লার্জেস্ট ওয়াইল্ড ফায়ার্স হয়েছিল ক্যালিফোর্নিয়ায়, তার মধ্যে 5টাই 2020-তে হয়েছিল। মানে 2020টা বুঝতে পারছো, ঠিক আছে, কীরকম অভিশাপ আমাদের জন্য। দিস ইয়ার অলসো হ্যাজ বিন সিন দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ অ্যান্ড ডেডলিয়েস্ট ওয়াইল্ড ফায়ার্স। তো ক্যালিফোর্নিয়াটা কোথায় অ্যাকচুয়ালি? ক্যালিফোর্নিয়াটা হচ্ছে এখানে ম্যাপে দেখে নাও, নর্থ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট। তো ইউএস এর নর্থ আমেরিকার একটা স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া। এছাড়া আমরা কিন্তু ওয়াইল্ড ফায়ার্স দেখেছিলাম, অ্যামাজনেও দেখেছিলাম ওয়াইল্ড ফায়ার্স হয়েছিল, অস্ট্রেলিয়াতেও ওয়াইল্ড ফায়ার্স হয়েছিল। তো ক্যালিফোর্নিয়াটাই সব থেকে রিসেন্ট। এবং ক্যালিফোর্নিয়ার একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা ডেথ ভ্যালি। তো ডেথ ভ্যালি খুবই ইন্টারেস্টিং। তোমরা দেখো, সব থেকে হাইয়েস্ট টেম্পারেচার থাকে এখানে, ওয়ার্ল্ডের হাইয়েস্ট টেম্পারেচার অনেকবার এখানেই রেকর্ডেড হয়েছে। এখানে দেখো লেখা আছে এক্সট্রিম হিট ডেঞ্জার, ঠিক আছে। এখানে খুবই শুষ্ক একটা জায়গা, সাউথার্ন ক্যালিফোর্নিয়া ডিজার্ট বা মরুভূমি। তো 1913 সালের পরে সব থেকে বেশি টেম্পারেচার এখানে রেকর্ডেড হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি একটা রেইন শ্যাডো এরিয়া বা বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ে। বৃষ্টির ছায়া অঞ্চলে এই জায়গাটা পড়ে, যার জন্য এখানে বৃষ্টি হয় না এবং প্রচুর শুষ্ক, এক্সট্রিমলি ড্রাই হয় এই জায়গাটা। এবং এখানকার যে হাইয়েস্ট টেম্পারেচার রেকর্ডেড হয়েছিল 56.7 ডিগ্রি সেলসিয়াস। 56.7 ডিগ্রি সেলসিয়াস হাইয়েস্ট টেম্পারেচার রেকর্ডেড হয়েছিল 1913 সালে। এবং রিসেন্টলি 54.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে এর হাইয়েস্ট টেম্পারেচার, এবং যেটা হচ্ছে হাইয়েস্ট টেম্পারেচার ইন মোর দেন 1 সেঞ্চুরি। নেক্সট হচ্ছে হারিত পথ একটা অ্যাপ লঞ্চ করেছিল আমাদের রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্টার নীতিন গডকারি, ইউনিয়ন মিনিস্টার। তিনি হারিত পথ মোবাইল অ্যাপ লঞ্চ করেছিলেন। এই অ্যাপের মাধ্যমে কি করা হবে, ন্যাশনাল হাইওয়ের চারিদিকে যে প্ল্যান্টেশন করা হয় সেই প্ল্যান্টেশনের জিও ট্যাগিং অ্যান্ড ওয়েব বেসড জিআইএস এনেবল টুলস, গাছগুলোর লোকেশন সেখানে সেই অ্যাপে আপলোড করা থাকবে এবং সেখান থেকে তাদের গ্রোথ, তাদের স্পেসিস ডিটেলস, মানে সেই গাছটা কোন প্রজাতির সেটার ডিটেলস, মেনটেন্যান্স অ্যাক্টিভিটিস, অ্যাচিভমেন্টস ফর ইচ অ্যান্ড এভরি প্লান্ট আমরা এই অ্যাপের মাধ্যমে দেখতে পারবো। তো এটা হচ্ছে হারিত পথ অ্যাপ। নেক্সট হচ্ছে ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড। তো ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড হচ্ছে আমাদের ফার্স্ট private company in defense sector in a major boost to make in India. The first ever rockets fully manufactured by private sector have been successfully test fired by the army, signaling that single source of dependency on ordnance factory board. তো আমাদের নর্মালি যে
এক্সপ্লোসিভ আইটেমসগুলো ডিফেন্সের, সেগুলো অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড তৈরি করে থাকে। তো বিভিন্ন পিস্তল, রাইফেল, তো তাদের বুলেটস, এগুলো অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডেই তৈরি করা হয়। ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড এই প্রাইভেট কোম্পানিটি ফার্স্ট প্রাইভেট কোম্পানি হিসাবে ইন্ডিপেন্ডেন্টলি পিনাকা রকেট বানিয়েছে এবং তার টেস্টিং হলো এই পোখরানে। রিসেন্টলি তার টেস্টিং করা হলো পোখরানে। দ্য রকেট হ্যাভ বিন ম্যানুফ্যাকচার্ড বাই দ্য প্রাইভেট সেক্টর আফটার টেকনোলজি ট্রান্সফার এগ্রিমেন্ট উইথ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো ডিআরডিও হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এ হচ্ছে রিসার্চ করে থাকে বিভিন্ন ডিফেন্স ইকুইপমেন্টের উপর। রিসার্চের টেকনোলজিকে ট্রান্সফার করা হয়েছে কাকে? এই প্রাইভেট কোম্পানি ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেডকে, এবং সেই হিসাবে ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড এই প্রথম পিনাকা যে রকেট রয়েছে সেই পিনাকা রকেটকে তৈরি করেছে এবং তার টেস্ট ফায়ার হলো ইন পোখরান। নেক্সট হচ্ছে আইবিএম অ্যান্ড এনএসডিসি। এনএসডিসি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, আইবিএম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এরা কোলাবোরেট করেছে ডিজিটাল স্কিল ট্রেনিং এর জন্য। ক্যাটালগ ইটস 30+ কোর্সেস উইথ অ্যাবাউট 60 আওয়ার্স। তো 30টারও বেশি কোর্স, যেটা হচ্ছে 60 ঘন্টারও বেশি, যেটা আমাদের গভর্নমেন্টের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাথে পার্টনার হয়ে ফ্রিতে এই স্কিল কোর্সগুলো অফার করবে। নেক্সট হচ্ছে শ্রীলঙ্কা টু ড্রাফট নিউ কনস্টিটিউশন। তো কোন কান্ট্রি নতুন কনস্টিটিউশন ড্রাফট করতে যাচ্ছে? সেটা হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা উইল ড্রাফট এ নিউ কনস্টিটিউশন। সেটা হচ্ছে 2015 সালে এদের যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্টে অ্যাকচুয়ালি প্রেসিডেন্টের পাওয়ারকে অনেক কমিয়ে দেওয়া হয়েছিল। তো শ্রীলঙ্কার এখনকার যে প্রেসিডেন্ট রয়েছে, তো গোটাবাই রাজপাকসাই বলেছেন যে 19তম যে অ্যামেন্ডমেন্ট রয়েছে সেটাকে বাদ দিতে হবে, সেটাকে বাদ দিয়ে দেবে এবং প্রেসিডেন্টের যে পাওয়ার সেটাকে রিগেইন করবে এবং নতুন কনস্টিটিউশন ড্রাফট করবে শ্রীলঙ্কা। তো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।